জুলাই সনদ নিয়ে এখনো অবস্থান স্পষ্ট করতে পারেনি বিএনপি। বরং যদি বলি যে আসলে অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু মানুষ এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। আসলে বিএনপি এই জুলাই সনদকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে ঠেকায়। বদিউল আলম মজুমদার বলেছেন, স্পষ্টভাবে বলেছেন যে জুলাই সনদকে তারা বাস্তবায়ন করবে, আইনি ভিত্তি দিবে এবং সংবিধানে এটাকে যেভাবেই হোক অ্যাকোমোডেট করবে, এমন কথা দিয়েছিলেন তারেক রহমান এবং বিএনপি। কিন্তু এরপরও কেন তারা এই কথা থেকে দূরে সরে যাচ্ছেন? দর্শক, আপনাদেরকে মনে করিয়ে দেই অঙ্গীকারের গুরুত্ব নিয়ে পবিত্র কোরআন কি বলেছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর অঙ্গীকার পূর্ণ করো, অবশ্যই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত 34। আরেক আয়াতে মহান আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা অঙ্গীকারগুলো পূর্ণ করো। সূরা মায়দা আয়াত 1। কোরআনের আরো এক স্থানে আছে, আর আল্লাহ অঙ্গীকার সমূহ তোমরা পূরণ করো। সূরা আল আনআম আয়াত 152। কোরআনের আরো একটি জায়গায় বলা আছে, বোধ সম্পন্ন ব্যক্তিরা যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না। এর ছাড়াও কোরআনের আরো বহু স্থানে অঙ্গীকারের গুরুত্ব নিয়ে কথা বলা আছে। আমরা কোরআনের বিভিন্ন আয়াতের সামনে নজর অনুযায়ী জানি যে কাফেররা মুসলমানদের সঙ্গে ওয়াদা করত এবং সেই ওয়াদা বরখেলাপ করত, এবং তখন তাদের সঙ্গে যুদ্ধ করাটা ফরজ করে দেওয়া হতো। আর যারা অঙ্গীকার ভঙ্গ করে তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, এমন কোরআনের আয়াতও কিন্তু আছে। তো এই অঙ্গীকার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মুসলমান যদি কোনো অঙ্গীকার করে, তাহলে সেই অঙ্গীকার রক্ষা করা তাদের জন্য ফরজ হয়ে যায়। সেই অঙ্গীকার যে কোনো বিষয়ের উপরই, যে বিষয়ের উপরই হোক না কেন, এটাকে ছেলে খেলার মতো করে দেখার কোনো সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার যারা করেছেন এবং যারা সিগনেচার করেছেন মহান আল্লাহর তরফ থেকে, এই অঙ্গীকার বাস্তবায়ন করা তাদের জন্য ফরজ হয়ে গেছে। কিন্তু এই ফতোয়া আমরা কিন্তু এখন মহিবুল্লাহ বায় আবুনগরীকে দিতে দেখি না, যিনি ইসলাম সম্পর্কে, জামাত ইসলাম সম্পর্কে অনেক ধরনের ফতোয়া দিয়েছেন। যাদের পক্ষে তারা ফতোয়া দিয়েছেন, তাদের কাছে আজকে আমরা পাচ্ছি কি, তারা স্কুল ছাত্রীকে ধর্ষণ করছেন। মাধবদীতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে গলা কেটে তারপর তাকে আবার হত্যাও করা হয়েছে। এমন একটি নির্মম ঘটনা ঘটেছে যেটি ভাষায় বর্ণনা করার মতো নয়। প্রথমে তাকে ধর্ষণ করলো, গণধর্ষণ করলো, করার পর মেয়েটি যখন ফিরে আসলো, সে তার এই ধর্ষণের বিচার চাইতে গেল। বিচারটি চাইতে গিয়ে সে আইনের কাছে বিচার পায়নি, গেল এলাকার চেয়ারম্যান মেম্বারদের কাছে। তারা মোটামুটি একটা বিচার করলেন। সেই বিচারে ধর্ষণকারীরা উত্তেজিত হয়ে আবার তাকে 15 দিন পর ধরে নিয়ে গেলেন। কখন ধরে নিয়ে গেলেন? যখন মেয়েটির বাবা মেয়েটিকে বাঁচানোর জন্য নিজের বাড়ি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছিলেন, খালার বাড়িতে রেখে আসার চেষ্টা করছিলেন। অর্থাৎ আরেকটু বা একদিন পর হলেই হয়তো মেয়েটি বেঁচে যেত, তার খালার বাড়িতে চলে যেত, মেয়েটিকে আর খুঁজে পেত না। কিন্তু যাত্রা পথেই ওই বদমাইশ গুন্ডারা তাকে ধরে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে হত্যা করে একটা সরিষা ক্ষেতে ফেলে রেখে যায়। এই যে নির্মম ঘটনাটি ঘটেছে, এর মধ্যে কিন্তু 15 দিনের বেশি সময় পেয়েছে পুলিশ এবং এলাকার মানুষ এবং এই এই সমাজের মানুষেরা, এই টকশোজীবীরা যারা টেলিভিশনের পর্দায় বসে বসে নানান ধরনের নারীদের অধিকার নিয়ে টকশো করেন। আজকে তাদেরকে আমরা এই নিয়ে কোনো কথা বলতে দেখি না। যারা হাজারবার প্রশ্ন করেছেন যে সংসদ সদস্য জামাত ইসলামের পক্ষ থেকে কেন সংসদ সদস্য নারীদেরকে মনোনয়ন দেওয়া হইল না, আজকে সেই নারীদের মধ্যে থেকে একজনকেও এইটা নিয়ে কোনো প্রশ্ন করতে দেখিনি যে একজন নারী ধর্ষিত হলো, ধর্ষিত হওয়ার 15 দিনের মধ্যেও কোনো বিচার কেন সে পেল না, এবং 15 দিন পর সে আবার খুন হলো, আবার ধর্ষণ হলো, খুন হলো। এটা কিভাবে সম্ভব হলো এইরকম একটি বাংলাদেশে? আইন কোথায় ছিল? পুলিশ কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী এত ভদ্র পোশাকে চলেন, এত ভদ্র কথা বলেন, মবতন্ত্রের বিরুদ্ধে তার এখন এত বড় বড় কথা, এত হুঙ্কার, কোথায় গিয়েছিল তার এইসব হুঙ্কার? যে পুলিশ তার পোশাক পরিবর্তন করা হলো, তাকে আবার নতুন করে সাজানোর কথা বলা হলো, সেই পুলিশ কোথায় ছিল? কেন এই মেয়েটি নিরাপত্তা দিতে পারলো না? ঢাকার রায়ের বাজারে আরেক স্কুল ছাত্রীকে তার বাসার কাছে কুপিয়ে হত্যা করে রেখে গেল। তাবাসসুম নামের এক শিশুকে ধর্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে তারপর তাকে হত্যা করে ফেলে, হত্যা করে সেপটিক ট্যাঙ্কে ফেলে রেখে যায়।
এই নির্মমতাগুলো কি কোনো পিতামাতা, কোনো ভদ্র মানুষ সহ্য করতে পারে? কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। এর বিরুদ্ধে সোচ্চার কোনো আওয়াজ নেই। ওই সেই তথাকথিত নারীবাদীদের নেই, ওই সেই নারী টকশজীবীদের কাছ থেকেও আমরা কোনো ধরনের প্রতিবাদ পাচ্ছি না। অথচ যারা এই কাজগুলো করছেন প্রত্যেকটা ঘটনার সাথে যুবদল, ছাত্রদল অথবা বিএনপির কেউ জড়িত। অথচ একটি হ্যাক আইডিতে নারীদের নিয়ে মন্তব্য করে সেইটার জন্য তারা ঝাড়ু মিছিল করেছে। নারীদের সম্মান নিয়ে তারা এত তৎপর। আরেকজনের মেয়েকে নিয়ে কোনো কথাই বলা যায় না, সুশীলরা ঘিরে ধরে, সে সুশীলরা আজকে চুপ। তা নারী কি শুধু তার মেয়ে? ওই একটি বিশেষ পরিবার শুধু নারীর অধিকার পাবে, সম্মান পাবে? বাংলাদেশের আর কোনো পরিবারের কোনো সম্মান নেই? 3 বাচ্চার মায়ের সম্মান নেই, সেই ধর্ষণের শিকার হবে? কোন একটা ঘটনায় এখনো পর্যন্ত বিচারের কাজ আমরা ত্বরান্বিত হতে দেখিনি। অর্থাৎ বিচার হবে না, এটা এখন নিশ্চিত। হত্যাকাণ্ডের বিচার নেই, হাতি হত্যাকাণ্ডের বিচার আমরা দেখিনি। ধর্ষণের বিচার নেই, ধর্ষণেরও কোনো বিচার আমরা দেখিনি। শিশু ধর্ষণের বিচার নেই, নারী ধর্ষণের বিচার নেই। এরকম একটি দেশ আমরা উপহার পেয়েছি। এই দেশ এখন কারা পরিচালনা করছে? যাদের স্টার্টিংটাই হয়েছে মুনাফিকের মাধ্যমে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের যে 4টি লক্ষণের কথা বলেছেন, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে কথা দিয়ে কথা রাখে না। যে বিএনপি কাগজে সিগনেচার করেছে, ওয়াদা করেছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, সেই বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে জুলাই সনদকে আদালতে তুলেছে বাতিল করার জন্য। এই রকম বেইমানির পর তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে যায় যদি তারা সে কোরআনের সমাজিকের কথা আমরা বলি। ওয়াদা ভঙ্গ করা মারাত্মক অপরাধ। ওয়াদা ভঙ্গকারীর বিরুদ্ধে মহান আল্লাহ বাদী হবেন। কিয়ামতের দিন আল্লাহ নিজে তার বিরুদ্ধে দাঁড়াবেন। চিন্তা করতে পারেন ওয়াদা ভঙ্গ করা কত বড় অপরাধ। আর সেই কাজটি বিএনপি অবলীলায় করছে। আর আমাদের মহিবুল্লাহ বাবুনগরীর মতো, এনায়েতুল্লাহ আব্বাসীর মতো ইসলামিস্ট ব্যক্তিরা যারা জামাতের চুলচেরা বিশ্লেষণ করেন, জামাতের ইসলাম নিয়ে গবেষণা করেন, কিন্তু আজকে এইরকম একটি সরকারের কথা তারা কোথাও বলছেন না। আমাদের সেই মালেক হুজুর, খতিব যিনি জাতীয় মসজিদের ইমাম, তিনিও এখন চুপ আছেন। তিনি এখন এটা নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই, তার মুখ নেই। আর ধর্মমন্ত্রী, যাকে আমরা মেট্রিক পাস বলে থাকি, সে মন্ত্রীর তো কোনো কথা বলার ভাষাই নেই। তারা কি মুসলমান না? বিএনপি যারা করে, তারেক রহমান কি মুসলমান নন? তার কাছে কি কোরআন মানাটা ফরজ নয়? তাহলে জুলাই অঙ্গীকার নিয়ে কেন তিনি এই তালবাহানাটা করছেন? কেন এখনো জুলাই অঙ্গীকার বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? তারা তো ওয়াদা করেছেন বাস্তবায়ন করবেন, পুরোপুরি বাস্তবায়ন করবেন, এরকম ওয়াদা তারা করেছেন। বদিউল আলম মজুমদারের বক্তব্য সুস্পষ্ট এটা, এবং তাদের সে কাগজ আছে, সিগনেচার আছে, সবকিছু প্রমাণ আছে। জুলাই সনদ বাস্তবায়ন করলে তারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে পারবে না। অতএব জুলাই সনদ বাস্তবায়ন করার তাদের প্রয়োজন নেই। বরং যে নতুন বাংলাদেশ চেয়ে হাজারের ঊর্ধ্বে মানুষ জীবন দিয়েছেন, কয়েক হাজার মানুষ পঙ্গু হয়েছেন, এই বাংলাদেশের অধিকাংশ মানুষ রাজপথে নেমে এসেছেন নিজের সন্তানকে সাথে নিয়ে। সন্তান মাকে চিঠি লিখে যুদ্ধে নেমে এসছে, রাস্তায় নেমে আসছে। সেই জুলাই অভ্যুত্থান আজ ব্যর্থ হতে চলেছে, সম্পূর্ণরূপে ব্যর্থ হতে চলেছে। জুলাইয়ের কোনো অঙ্গীকার আজ বাস্তবায়নের পথে নেই। এখনো মানুষের লাশ যেখানে সেখানে পাওয়া যাচ্ছে, যেখানে সেখানে মা বোনেরা, একটা শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। আইনের কোনো বালাই নেই। আইন আছে যেখানে, এমন জায়গায় আইন যেখানে আইনের কোনো প্রয়োজন নেই। ভালো কাজ করতে গেলে আইন গিয়ে বাধা দিয়ে বলে এটা কি আপনার কাজ? ডাকসুর ছেলেরা কোনো কাজ করতে গেলে প্রশ্ন তোলে এটা কি ডাকসুর কাজ? ডাকসু নির্বাচন তোরা তো দেশ নাই। নির্বাচনে 91 পর তোরা কোনো নির্বাচনে আসিস নাই, এখনো তোরা ক্ষমতায় এসে কোনো নির্বাচন দিচ্ছিস না। 6টা সিটি কর্পোরেশন নির্বাচন বন্ধ করে দিলি, প্রশাসক নিয়োগ করে দিলি। কার কি কাজ সেটা প্রশ্ন করার তোরা কে? এইভাবে যদি দেশ চলতে থাকে কয়দিন যাবে? কয়দিন যেতে পারবে এরা? আর যে কয়দিনই যাক, সে কয়দিন মানুষ আরো কতভাবে ক্ষতিগ্রস্ত হবে সেটা আমাদের কাছে এখন বড় প্রশ্ন। কিন্তু আমাদের কাছে কিছু আশার বাণী আছে। সেগুলো কি?
আমরা ইতিমধ্যে দেখলাম নাহিদ ইসলাম আন্দোলন প্রস্তুতির কথা বলেছে, প্রায় সেম ল্যাঙ্গুয়েজে নাসিরুদ্দিন পাটোয়ারি আন্দোলনের আহ্বান করেছে এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু আন্দোলনের মোটামুটি প্রস্তুতির একটা ঘোষণা দিয়ে ফেলেছেন, যা থেকে প্রমাণ হয় যে জুলাই অভ্যুত্থানের শক্তি এখনো থেমে যায়নি এবং এরা যখন দিন তারিখ ঠিক করে ঘোষণা দিবে সেদিন কিন্তু ঢাকা অ্যাটাক হবে, ঢাকা ব্লক হয়ে যাবে এবং এই সরকারের পতন হবে। এবং এদের যে ঘোষণাগুলো আমরা দেখলাম, এদের যে বাক্য এবং এদের ভেতরের যে স্থিতি এবং যে ঠান্ডা মাথায় যে কথাগুলো তারা বলছে, আমরা বুঝতে পারছি যে তারা প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে আমরা দেখলাম ছাত্র শক্তির একটি বড় সমাবেশ হলো এবং সেই জাতীয় সমাবেশ হলো, সেই সমাবেশে এরা সবাই উপস্থিত হলো এবং সেখানে তারা মোটামুটি নতুন বিপ্লবের জন্য প্রস্তুতি নিয়েছে। অপরদিকে তারেক রহমান তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, রাস্তায় নামতে দেবেন না। তারেক রহমান কি জানেন না তার যে বড় ফ্যাসিবাদ ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ঠিক একই কাজ করেছিলেন, বলেছিলেন রাজাকারের চাকরি মুক্তিযোদ্ধাদের নাতিদের দেব না, তাহলে কি রাজাকারের নাতিদের দেব? খুব বড় সাহস দেখিয়েছিলেন তিনি, অনেক লম্বা কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা কিন্তু এপিসোড ক্লোজ এই বাংলাদেশ থেকে। এখন তারেক রহমানের এপিসোড চলছে, যে কোনো মুহূর্তে এটা ক্লোজ হয়ে যাবে। অনলাইনে বিএনপির লোকেরা নানান ধরনের কথা বলছে, নানান বেশিং করছে, কিন্তু আমরা অতীতের সব ঘটনাই জানি যে বিএনপির একটা লোক আসে নাই খালেদা জিয়াকে যেদিন গ্রেফতার করা হয় তাকে বাঁচানোর জন্য, জীবন দিতে আসে নাই। মার্চ ফর ডেমোক্রেসিতে কেউ জীবন দিতে আসে নাই। বালি ট্রাক সরাইতে একটা বিএনপির কর্মী, ছাত্র দলের কর্মী পাওয়া যায়নি। আজকে যারা ঘেউ ঘেউ করছেন তারা শুধুই কিছু পাওয়ার লোভে ঘুই ঘু করছেন। এরা যে ছাত্রদল করে এটা তারা নিজেরাই ভুলে গিয়েছিল। আজকে তারা আবার সক্রিয় হয়েছেন, 15 বছর পর সক্রিয় হয়েছেন। একজন চলে গেছেন লন্ডনে, বাকিরা চলে গেছেন গর্তের ভিতর। এই বিএনপি, এই ছাত্রদল, এই অঙ্গ সংগঠন দিয়ে তারেক রহমান যদি মনে করেন জনগণের উপর বিজয়ী হবেন, এটা অসম্ভব কল্পনা, আকাশ কুসুম স্বপ্ন। বরং এই যে অভ্যুত্থানের শক্তি আবার একত্রিত হচ্ছে, এই শক্তি কিন্তু বার্স্ট হবে। সময় নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, সতর্ক হলে এখনই হইতে হবে। স্পেসিফিক এই ঘটনাগুলোর অবিলম্বে বিচার হইতে হবে। গ্রেপ্তারের নাটকও আমরা দেখতে চাই না এবং বিচারের নামে যুগ যুগ ধরে এগুলোর কোনো যে লেংদি প্রসেস, এই প্রসেস আমরা দেখতে চাই না। যাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর এক্সিস্টিং কোনো কাজ আমরা দেখতে পাইনি। একটা অপহরণ কেস আমরা দেখলাম যেটাতে অপহরণকারী ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, একজন ছাত্রকে উদ্ধার করা হয়েছে, সেটাও প্রধানমন্ত্রীর নির্দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর নয়। এই স্বরাষ্ট্রমন্ত্রী আদৌ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ভিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা নিয়েও মানুষের প্রশ্ন আছে। দুইটা মন্ত্রণালয় নিয়ে মানুষের ঘোরতর প্রশ্ন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই দুজনের একজনকে ভারতপন্থী বলা হচ্ছে, আরেকজনকেও ভারতপন্থী এবং আমেরিকার মধ্যে লিয়াজোপন্থী বলা হচ্ছে। এত বেশি বিতর্ক শুরু হয়ে গেছে শুরুতেই বিএনপিকে নিয়ে। আমরা যারা বিএনপিকে নিয়ে একটু হলেও আশাবাদী ছিলাম, তাদের পুনরায় হতাশা নিমজ্জিত হতে হচ্ছে। নাহিদ ইসলাম বলেছেন, পুলিশ হত্যার তদন্তের নামে নতুন করে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া, জুলাই আন্দোলনকারীদেরকে ফাঁসানোর যে ষড়যন্ত্র চলছে, এটা যদি অব্যাহত থাকে তাহলে সংসদে আর কথা বলার পরিবেশ থাকবে না, কথা হবে রাজপথে। জুলাই আন্দোলনকারীরা আবার রাজপথে নেমে আসবে এবং আবার সেই আন্দোলন শুরু হবে। এই জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীদের আন্দোলনের ফসল হচ্ছে এবারে নির্বাচন, এবং আজকে যারা সরকার গঠন করেছেন তারা এই সময় কখনই সরকার গঠন করতে পারতেন না যদি জুলাই অভ্যুত্থান সফল না হতো। সেই জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে এই সরকার যদি ষড়যন্ত্র করে, তাহলে এই সরকার জুলাই অভ্যুত্থানের সরকার কখনোই হতে পারে না। এই সরকার আওয়ামী লীগ সরকারের এক্সটেনশন।
খুব ঠান্ডা মাথায় নাহিদ কথাগুলো বলেছেন, একইভাবে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন এবং হাসনাত আব্দুল্লাহকেও আমরা এই কথা বলতে শুনেছি। এখন মানুষ তাদের দিকেই তাকিয়ে আছে এবং আমরা যেভাবে দেখছি যে এরা ডাকলেই মানুষ এখনো রাজপথে নেমে আসছে, তাদের সঙ্গে অংশ নিচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছেন মানুষ তাকে ঘিরে ধরছে, হাসনাত আব্দুল্লাহ যেখানে যাচ্ছেন মানুষ তাদের ঘিরে ধরছে, নাহিদ ইসলাম তার অবস্থান তৈরি করে নিয়েছেন। অতএব কেউ যদি মনে করে জুলাইয়ের শক্তি ধ্বংস হয়ে গেছে আর এদেরকে ব্যাকগ্রাউন্ডে যারা ছিলেন সে জামাত শিবিরের বিশাল শক্তি তো অক্ষুণ্ণ রয়ে গেছে এখন। অতএব যদি কেউ মনে করে যে নানান অজুহাতে এদেরকে চাপে রেখে তাদের যত আকাম কুকাম খুন ধর্ষণ চাঁদাবাজি চালিয়ে যাবে, সেটা তাদের ভুল ধারণা। এগুলো সবই করছে এই যে জুলাই অভ্যুত্থানকে মেনে না নেওয়া, অস্বীকার করা, জুলাই সনদকে অস্বীকার করা, এটাকে পাশ না করা, শপথ না নেওয়া, তারপরে হচ্ছে পুলিশ হত্যা এর বিচারের প্রসঙ্গ তোলা, এসবই হচ্ছে আসলে এক ধরনের চাপ তৈরি করা, মানসিক চাপ তৈরি করে এদেরকে আপোষে রাজি হওয়ার জন্য। কিন্তু জুলাই অভ্যুত্থানের শক্তি কখনো আপোষে রাজি হবে না। যদি আপোষে রাজি হতো তাহলে সেদিন শেখ হাসিনার সঙ্গে তারা আপোষে রাজি হতো। তারেক রহমানের জন্য এটা বড় ধরনের সতর্কতা। যদি সে এই 17 বছরের বা জুলাই অভ্যুত্থানের ইতিহাস না জেনে থাকে বা সেই মেন্টালিটিটা তার মধ্যে না এসে থাকে, সেই অভ্যুত্থানের সময় মানুষের মধ্যে যে ধরনের অ্যাটমসফিয়ার ছিল, চেতনা ছিল, সেই চেতনার খবর যদি তিনি না জেনে থাকেন তাহলে বড় ভুল করবেন। জুলাই অভ্যুত্থান হচ্ছে এমন এক চেতনার নাম যে অভ্যুত্থানে মানুষ নিজ দায়িত্বে নিজের সন্তানকে রাজপথে নিয়ে গেছে, সমস্ত ঝুঁকি নিয়ে, মৃত্যু হবে জেনে শেষ চিঠিটা পর্যন্ত লিখে গেছেন, ক্ষমা চেয়ে একটা চিঠি লিখে গেছেন মাকে। জুলাই অভ্যুত্থান হচ্ছে সেই অভ্যুত্থান যেখানে মানুষ স্বেচ্ছায় জীবন দিয়েছে, তবু ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। ছাত্র দলের কর্মীদের মতো নয় যে একটা নয়া পল্টনে একটা বোমা ফুটলে পুরো মাঠ খালি হয়ে যায়। মনে রাখতে হবে জুলাই অভ্যুত্থানের শক্তি কিন্তু আলাদা শক্তি। সেখানে যদি ছাত্র দলেরও কেউ থাকে তাহলে জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে অংশ নিয়েছে ছাত্র দলকে আমরা এইভাবে কখনো কোনো মানুষকে ঐক্যবদ্ধ করতে দেখিনি। এবং নয়াপল্টনের যত সমাবেশ হয়েছে একটা বোমা ফোটার সাথে সাথে সব স্ক্যাটার্ড হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের শক্তিটা ছিল এরকম যে মানুষ অপরকে তার নিজের ভাই মনে করেছে, বোন মনে করেছে, তার জন্য সে তার জীবন দিতে এগিয়ে গেছে। এমন দৃশ্য আছে যে বোমা একজন গুলির আঘাতে শুয়ে পড়েছে, সেটা দেখে তার পাশের জন সরে যাচ্ছে না, ভয়ে পালিয়ে যাচ্ছে না, সে রুখে দাঁড়িয়েছে, অথবা ওই আহতকে বাঁচানোর শেষ চেষ্টাটা পর্যন্ত করছে, গুলির মুখে তার আহত ভাইকে টেনে নিয়ে যাচ্ছে। যেখানে আমরা দেখেছি নারায়ণগঞ্জে ছাত্র দলের একটা মিছিলে গুলি হওয়ার সাথে সাথে যে উন্ডেড তাকে ফেলে সবাই পালিয়ে গেছে, হাসপাতালে তার ভাই নিয়ে গেছে আর বলছে মা আজ কেউ নেই, মিছিলে অনেক লোক ছিল কিন্তু আমার ভাইয়ের পাশে কেউ নেই। কিন্তু জুলাই অভ্যুত্থানে এটা ঘটেনি। যাকে কেউ চেনেও না সেই মানুষটির জন্য অচেনা মেয়েরা ছেলেরা আমার ভাইকে যেতে দেব না বলে গাড়ি আটকে দিয়েছিল। যদি তারেক রহমান মনে করেন জুলাই অভ্যুত্থানের শক্তি শেষ হয়ে গেছে, তিনি বড় ভুল করবেন। এই আগুনকে তিনি যেন কোনোভাবেই আর নতুন করে এই বাংলাদেশে আবার উত্থিত হওয়ার চিন্তা না করেন। যদি তার কোনো আচরণে এই জুলাই শক্তি আবার রাস্তায় আসে তাহলে সেই আগুনে তিনি পুড়ে যাবেন। অনেকেই বলছেন তারেক রহমান তার দলকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আমাদের কাছেও এটাকে যথার্থ মনে হচ্ছে। তাকে আন্তরিক মনে হলেও তিনি তার দলকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, কারণ তিনি ক্ষমতায় আসার জন্য, শুধু ক্ষমতায় আসার লোভে অনেকগুলো শক্তির সঙ্গে আপোষ করেছেন, মুচলেকা দিয়েছেন। তার এখন ভারতকে খুশি রাখতে হয়, তার এখন আওয়ামী লীগকে খুশি রাখতে হয়, আওয়ামী লীগ ভোটের জন্য তিনি আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছেন। তাকে ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশদের পা চাটতে হচ্ছে। প্রধানমন্ত্রী হয়ে তিনি পুলিশের পা চাটছেন, বলছেন পুলিশ হত্যার বিচার হবে, অথচ জুলাই হোক গণহত্যাকারী পুলিশদের একজনকেও তিনি এখনো বিচারের আওতায় আনার ঘোষণা দেন নাই। এইরকম পা চাটা প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ কখনো আশা করেনি। ন্যূনতম একজন পুলিশের বিচারের কথাও যদি তিনি মুখে বলার সাহস করতেন, তাকে মেরুদণ্ডওয়ালা একজন দেশনায়ক ভাবা হতো, কিন্তু সেটা তিনি বলতে পারেননি। অথচ তিনি অনেকগুলো ইতিবাচক রাজনীতির ধারা
পূর্বের মতো তৈরি করার চেষ্টা করছেন, সেগুলো তার কোনো কাজে লাগছে না। তার এই আসল কাজের কাছে গিয়ে তিনি কোনো রেজাল্ট শো করতে পারছেন না। মিডিয়াগুলো তাকে ফুলিয়ে ফাঁপে যতই কিছু প্রুভ করার চেষ্টা করুক, আমরা দেখিনি যে জুলাইয়ের পক্ষে তার একটা স্টেপ নিতে। তার প্রতিটি স্টেপ জুলাইয়ের বিরুদ্ধে। এই জুলাই শক্তি কি বসে থাকবে? জুলাই চেতনা কি বসে থাকার? এই বাংলাদেশের মানুষের যতক্ষণ রক্ত আছে তাদের ভেতরে জুলাইয়ের চৈতন্য কাজ করবে। কেউ খাবার নিয়ে যায়নি, অন্যরা খাবার দিয়েছে। পানি নিয়ে যায়নি, অন্যরা পানি দিয়েছে। মুগ্ধ, পানি লাগবে, পানি, কে তাকে পাঠিয়েছে? নিজ দায়িত্বে গেছে। এমন একটি স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান দেখে যদি তারেক রহমান কিছু শিখতে না পারেন, যদি জুলাই সব শক্তিকে তিনি অবজ্ঞা করতে চেষ্টা করেন, তাহলে বড় ভুল করবেন। জুলাই শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। আপনাদের আগাম খবর দিয়ে রাখলাম, আপনারাও প্রস্তুতি নেন। এই ফ্যাসিবাদের মূলোৎপাটন এবার সম্পূর্ণরূপে হবে ইনশাআল্লাহ।